হাসিনার কোনো ভুল যেন তারেক রহমান রিপিট না করেন। আওয়ামী লীগকে পুনর্বাসন করবার কোনো চেষ্টা যেন বিএনপি সরকার না করে। বিএনপির কোনো নেতা, স্থানীয় সংগঠন, বিএনপি সরকার কেন্দ্রীয়ভাবে কোনোভাবে এই ২৪-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কিন্তু আজকে বিএনপি। বিএনপি, শহীদ জিয়া পরিবার এবং তারেক রহমান, বিএনপি সরকার সবাই। আদারওয়াইজ হচ্ছে বিএনপি এত ভোট কিভাবে পেল, বিএনপি এত সিট কিভাবে পেল। নির্বাচন কত বছর পর পরে হবে? ৫ বছর পর পর নির্বাচন হবে। একটা সরকার তো ২৪-এর জানুয়ারিতে গঠিত হয়েছে, তাহলে টেকনিক্যালি তো ২৯ পর্যন্ত গভর্নমেন্ট মানে আর নির্বাচন করবার কথা না। তাহলে আমরা ১২ তারিখে কিসের ভিত্তিতে নির্বাচনটা করলাম হচ্ছে উইল অফ দ্য পিপল। যে সফরেন উইল অফ দ্য পিপল ছিল কি, যে জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার লক্ষ্যে তারা একটা নির্বাচন করছে, যেই নির্বাচিত সরকার ওইখানে বাস্তবায়ন করবার জন্য শপথ নেবেন এবং করবেন। বিএনপি যে পথটা নিয়েছে, এটা বিএনপির উপরে জনগণের আস্থাকে সিরিয়াসলি আন্ডারমাইন করবে এবং বিএনপি এই যুক্তিটা যত বেশি দেওয়া শুরু করবে, তত বেশি বিএনপি জনগণের থেকে, বিশেষ করে তরুণদের থেকে, ২৪-এর যে তরুণ প্রজন্ম আছে তাদের থেকে তারা ডিসকানেক্টেড হয়ে যাবে। দর্শক যে যেখানে আছেন, দেশে কিংবা প্রবাসে, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই এই আত্মসংযমের মাসে আমরা সবাই মিলে এই রমজানের ভাব গাম্ভীর্য আমরা রক্ষা করব এবং যে যে সংযম এবং আমরা যে পরিশুদ্ধ হওয়ার যে চেষ্টা, সেটিও বজায় রাখবো, এই প্রত্যাশা রেখে শুরু করছি। চ্যালেঞ্জের বিষয়টি নিশ্চয়ই আপনি বলবেন, তার আগে জনপ্রত্যাশার যে জায়গা, সেটি একটু স্পষ্ট হতে চাই। জনপ্রত্যাশা তো নানাবিধ কারণেই, প্রত্যাশার পাহাড় সম হয়তো প্রত্যাশা। তো নির্বাচনের পরে আসলে কোন প্রত্যাশাগুলো এই মুহূর্তে রয়েছে, একটু যদি আপনার কাছে পর্যালোচনায় কি মনে হয়? ধন্যবাদ। দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে প্রথম প্রত্যাশা হচ্ছে দেশবাসীর, যেই কারণে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে গত ১৬-১৭ বছরে, তার কোনো কিছু যেন বিএনপি আর না করে। ঠিক এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আর কি আমাদের প্রত্যাশার জায়গা থেকে। এবং আমরা নিজেরাও, মোশাররফ ভাই সহ, আমরা সহ যখন একসাথে কথা বলেছি, আমরা কিন্তু সবাই এই গণ অভ্যুত্থানকে ধারণ করে কথা বলেছি। তো অতএব এইটা হচ্ছে আমাদের প্রথম প্রত্যাশা, হাসিনার কোনো ভুল যেন তারেক রহমান রিপিট না করেন, প্রথম। দ্বিতীয় গণপ্রত্যাশা হচ্ছে, সেটা হচ্ছে যে ২৪-এর গণ অভ্যুত্থান, শত শত শহীদের জীবনদান, এটার মাধ্যমে আজকের এই বাংলাদেশটা আমরা পেয়েছি। এই ২৪-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কিন্তু আজকে বিএনপি, শহীদ জিয়া পরিবার এবং তারেক রহমান, বিএনপি সরকার সবাই, বিএনপি নেতৃবৃন্দ সবাই। অতএব তাদের কিন্তু কৃতজ্ঞতার জায়গাটা সবচেয়ে বেশি থাকতে হবে ২৪-এর প্রতি, ২৪-এর গণ আন্দোলনের প্রতি, ২৪-এর শহীদদের প্রতি, ২৪-এর আহত পরিবারদের প্রতি, ২৪-এর অন্ধ হয়ে যাওয়া ২৬,০০০ পঙ্গু হয়ে যাওয়া মানুষদের প্রতি, এবং এই ২৪-কে ঘিরে যা যা স্বপ্ন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার প্রতি। তারপরে হচ্ছে জুলাই সনদ, যার উপরে ভিত্তি করে ঐকমত্য কমিশনে আমরা মাসের পর মাস আলোচনা করলাম আগামী দিনের বাংলাদেশ গঠনটা কিভাবে হবে, এবং যার ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এবং আমরা বিএনপি সবাই সেই সনদ স্বাক্ষর করেছে। এই স্বাক্ষরিত সনদটা বাস্তবায়ন করা হচ্ছে আর একটা মানে গণপ্রত্যাশার জায়গা আর কি। এরপরে হচ্ছে সংস্কার প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার চালু রেখেছে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে তারা যেগুলো শুরু করেছে, এই সংস্কার প্রক্রিয়াটা যেন এই গতিতে এইভাবে অব্যাহত থাকে, এটা গুরুত্বপূর্ণ। বিচার, গণ অভ্যুত্থানের শহীদ, গণহত্যা, তারপরে মানবতা বিরোধী অপরাধে দায়ে যারা অভিযুক্ত হয়েছেন, তাদের বিচারটা যেন কোনোভাবে ফসকে না যায়। আওয়ামী লীগকে পুনর্বাসন করবার কোনো চেষ্টা যেন বিএনপি সরকার না করে। বিএনপির কোনো নেতা, স্থানীয় সংগঠন, বিএনপি সরকার কেন্দ্রীয়ভাবে কোনোভাবে, এইটা আমরা গণ আন্দোলনের জায়গা থেকে, গণপ্রত্যাশার জায়গা থেকে সবাই দেখতে চাই। তো এইগুলো হচ্ছে আমাদের প্রত্যাশার জায়গা। এরপরে হচ্ছে যদি চ্যালেঞ্জ ধরেন, আমি দেখতেছি আপনি প্রত্যাশার অনেকগুলো বিষয় বললেন, তো এই প্রত্যাশা আপনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন, নাকি আসলে জনগণের যে মনের কথা, সেই কথাটি আপনি পড়তে পেরেছেন এবং মনে করেন যে আপনার এই কথার সাথে জনগণ একমত পুরোপুরি? হ্যাঁ, বটেই একমত। আদারওয়াইজ হচ্ছে বিএনপি এত ভোট কিভাবে পেল, বিএনপি এত সিট কিভাবে পেল? বিএনপিকে মানুষ তো ভোট দিয়েছে এই কারণে যে মানুষ বোধ করে যে আপনারা আপনাদের এই ভোটের ম্যান্ডেটের মধ্য দিয়ে আমাদের এই প্রত্যাশাগুলো পূরণ করবেন। জি। এবং সবাই তো গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি, জামাত বলেন, জোট বলেন, সবাই মিলেই তো এই যে বিশাল ভোটের যে গণিত পেয়েছে তো এইসব কারণে, যে এই কারণগুলোতে।
যে আগের সরকারের আমলের যে ভুলগুলো হয়েছে, যে আকাঙ্ক্ষাগুলো আমাদের ব্যর্থ হয়েছে, সেগুলো যেন এই সরকার বিরোধী দল মিলে এটা আর না করে। এবং সেটাই হচ্ছে জনগণের পালস। আমরা এই প্রায় 2-3 মাস প্রত্যক্ষ পরোক্ষভাবে গণসংযোগ ক্যাম্পেইন করে তৃণমূলে যেটা দেখেছি, একই রকম মেসেজ আমরা পেয়েছি যে এটাই মানুষ চায়, দেখতে চায়। কিন্তু ফুয়াদ ভাই, আওয়ামী লীগের সাপোর্ট করতো, এর আগে নৌকায় ভোট দিতেন, এরকমও তো ভোটাররা কেন্দ্রে গিয়েছেন নিশ্চয়ই, তো তাদেরও তো কোনো প্রত্যাশা থাকতে পারে, তো সেটিকে কি আপনি মানে অস্বীকার করতে চান? না, মোটেই না। মানে মানে মোটা দাগে যদি বলি, মানে গণ বলতে যদি আমি মেজরিটি আকারে বলি, সেটা আমি বললাম আর কি। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে। আমরা আমার দেশের আপনার মাহমুদুর রহমান সাহেব একটা বিশাল কলাম লিখেছেন যে বিএনপি জিতেছে 10-12টা আসনে, যেখানে না ভোটও জিতেছে। তাহলে এই না ভোটগুলো কারা দিয়েছে? একই ভোটাররাই তো ভোট দিয়েছে। যারা ধানের শেষেও ভোট দিয়েছে, ইকুয়ালি না ভোটে ভোট দিয়েছে। আবার অনেক জায়গাতে আসছে যে গণভোটের ভোটের সাথে মূল ভোটের সংখ্যা তারতম্য হচ্ছে। এর মানে না ভোট অনেক বেশি পেয়েছে, কিন্তু আবার অন্য প্রার্থীও আবার জিতে গেছে। তাহলে এই ইকুয়েশনে অবশ্যই এটা প্রমাণ করে যে কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী, তারা নাকে জয়যুক্ত করতে চেয়েছে। কিন্তু জাতীয় পার্টি তো সরাসরি ক্যাম্পেইন করেছে, ওপেনলি পাবলিকলি ক্যাম্পেইন করেছে। 11 দল বা জামাত কি আওয়ামী লীগের কোনো ভোট পায়নি, এটি আপনি মনে করেন? না, আমি এটা মনে করি না পেতে পারে। এটা একদম লোকাল একটা ইকুয়েশন। কোন কোন জায়গায় আমরা জানি, এটা মোশাররফ ভাই বলবেন, কোন কোন জায়গায় আমরা জানি যে হাত পাখা ব্যাপক মাত্রায় আওয়ামী লীগের লোকদের ভোট পেয়েছে, কোন কোন জায়গায় ধানের শীষ পেয়েছে, কোন কোন জায়গায় জামাত সহ অন্যান্য দলও পেতে পারে। এটা ডিপেন্ড করতেছে লোকাল সার্কামস্ট্যান্সেস, কে কাকে প্রোটেকশন দিতে পারবে, কে কাকে বাজারে ওঠার অধিকার, হয়রানি করবে না, মামলা দিবে না, এরকম অনেক আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে এই আলোচনাগুলো লোকালি হয়ে থাকতে পারে। এবং সেটা আপনার সিট টু সিট বেসিসে অ্যাসেস করতে হবে। আপনি সাংবিধানিক কাউন্সিল সম্পর্কে ব্যাখ্যা করেছেন বিএনপি, আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই এই ব্যাপারে। দেখেন, এটার মূল তর্কটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাস নিয়ে, যেটা আসলে কি ধরনের সরকার ছিল। এবং বিএনপির সাথে আমাদের ঘরে বাইরে এই বিষয়ে দ্বিমত আছে আর কি। কমিশনেও আমরা সালাউদ্দিন ভাইয়ের সাথে এই ব্যাপারে দ্বিমত করেছি। আমরা বরাবরই বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাস হচ্ছে একটা গণ অভ্যুত্থানের সরকার, এবং গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এগুলোতে কখনো ম্যান্ডেট লাগে না, এগুলো সেলফ ম্যান্ডেট ক্যারি করে। এই ম্যান্ডেটগুলোর উপরে ভিত্তি করে সংবিধান রচিত হয়। তারা কখনো সংবিধানের বৈধতা তৈরি করে না অথবা অবৈধ করে দেয় না। তো সেই জন্য আমরা বরাবরই বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাস 106-এর খামে বন্দী ছিল না। এটার উইল অফ দ্য পিপল, যেটা আমাদের আর্টিকেল 7-এ বলা আছে, সুপ্রিম উইল অফ দ্য পিপল, সভরেন উইল অফ দ্য পিপল। কিন্তু ফুয়াদ ভাই, আপনারা সেই সরকার তো বিপ্লবী সরকারও আপনারা ঘোষণা দেননি। না, দেই নেই, কিন্তু ওইটা আমরা বোধ করেছি যে ওইটা হচ্ছে স্ট্যাটাস হচ্ছে সেটা। এবং আপনি যদি সংবিধান প্রশ্নে যান, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি মিনিমাম 70 মতো করে আর্টিকেল তারা ব্রিচ করেছে সংবিধানের, তাদেরকে করতে হয়েছে গভর্ন করবার জন্য। আপনি চিন্তা করে দেখেন, সংবিধানে বলা আছে বাজেট হচ্ছে সংসদে পাশ হবে। তো সে যে বাজেট দিল গত বছর, সেটা কোথায় পাশ হয়েছে, কোথায় প্রেজেন্ট করা হয়েছে? সেটা তো আপনার টেলিভিশনে, বিটিভিতে বাজেট পেশ হয়েছে, তাও তো 45 মিনিট, পুরো বাজেট পেশ হয় নাই। ট্যাক্স কে উঠাইতে পারে, ট্যাক্স কে খরচ করতে পারে, ভ্যাট কে উঠাইতে পারে, ভ্যাট কে খরচ করতে পারে, চিফ জাস্টিস কে অ্যাপয়েন্ট করতে পারে, প্রসেস কি, সে তার সাথে পরামর্শ করে তাকে সুপারিশ করবে, সে কনফার্ম করবে, বলে দেওয়া আছে না প্রসেস। তাহলে এই প্রসেসগুলো তো ব্রেক হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি সংবিধান মতো একটা সরকার ছিলাম গত 1.5 বছর? না, ছিলাম না। এটা একটা গণ অভ্যুত্থানের সরকার ছিল। এবং সংবিধানে বলা আছে একটা নির্বাচন কত বছর পর পরে হবে, 5 বছর পর পর নির্বাচন হবে। একটা সরকার তো 24-এর জানুয়ারিতে গঠিত হয়েছে। তাহলে টেকনিক্যালি তো 29 পর্যন্ত গভর্নমেন্ট মানে আর নির্বাচন করবার কথা না। তাহলে আমরা 12 তারিখে কিসের ভিত্তিতে নির্বাচনটা করলাম হচ্ছে উইল অফ দ্য পিপল। যে সভরেন উইল অফ দ্য পিপল ছিল কি, যে জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার লক্ষ্যে তারা একটা নির্বাচন করছে, যেই নির্বাচিত সরকার এখানে বাস্তবায়ন করবার জন্য শপথ নেবেন এবং করবেন। তো সেই জায়গাতে আমরা বোধ করেছি এবং আগেও বলেছি যে এইটার জন্য সংবিধানের দোহাই দেওয়ার আসলে প্রয়োজন নাই। কারণ জনগণ এই জুলাই সনদটাকে আবার নতুন করে সেকেন্ড ম্যান্ডেট দিয়েছে। একটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের ম্যান্ডেট আপনার আছে, ঐকমত্য কমিশনের সকল রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষর করেছে, এটার একটা ম্যান্ডেট আছে। থার্ড, সেই ম্যান্ডেটটাকে রাটিফাই করেছে হচ্ছে 12 তারিখের রেফারেন্ডাম। তাহলে এইরকম 3টা ম্যান্ডেট থাকার পরে আবার সংবিধানে ফিরে যাওয়াটা আমরা অপ্রয়োজনীয় মনে করছি।
বরং মনে করছি এইটা বিএনপি যে পথটা নিয়েছে এটা বিএনপির উপরে জনগণের আস্থাকে সিরিয়াসলি আন্ডারমাইন করবে, এবং বিএনপি এই যুক্তিটা যত বেশি দেওয়া শুরু করবে তত বেশি বিএনপি জনগণের থেকে, বিশেষ করে তরুণদের থেকে, 24-এর যে তরুণ প্রজন্ম আছে তাদের থেকে তারা ডিসকানেক্টেড হয়ে যাবে। তাই আমরা বারবার আহ্বান করেছি, আজকেও আমি ব্রিফিং করে আহ্বান করেছি বিএনপি সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী ইমিডিয়েটলি এইটা রিজলভ করে ফেলেন। কারণ আপনি তো অলরেডি বলেছেন আপনি এটা করবেন, নির্বাচনের পরপরই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। তাহলে আপনি প্রসেসের এই কমপ্লিকেশনে গেলে যেটা হবে, জনগণের ভিতরে সন্দেহ তৈরি হবে, এবং এই সন্দেহটা আমাদের জন্য কালেকটিভলি ভালো হবে না, বরং কালেকটিভলি আমাদের গভর্নেন্সে ফোকাস করা দরকার। সুশাসন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, আইন শৃঙ্খলা বাহিনী, প্রতিষ্ঠান তৈরি করা, সংস্কার করা, এগুলোতে বেশি ফোকাস করা দরকার। এই অহেতুক তর্কে গেলে বিএনপি এমন কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে এবং তরুণদের থেকে যে ডিসকানেক্টেড হবে, এইটা বিএনপিকে লং রানে তার পলিটিক্সকে বিপদে ফেলে দেবে। অনেক ধন্যবাদ। চ্যালেঞ্জের মধ্যে বিএনপির সরকারের বা বিএনপির এই জুলাই সনদ রিলেটেড ব্যাপারটা ফুয়াদ ভাই বললেন না, আমি একটু এখানে যোগ করতে চাই। ফুয়াদ ভাইকে আমি একটা বিনয়ের সাথে বলছি, একটা জায়গায় মানে ফুয়াদ ভাইয়ের একটু গ্যাপ আছে। উনি বলছেন নির্বাচন তো 2029 হওয়ার কথা, কিন্তু আপনি দেখেন প্রাইম মিনিস্টার অলরেডি বিন রিজাইন, স্পিকার রিজাইন, ডেপুটি স্পিকারকে আমি খুঁজে পাচ্ছি না, রাষ্ট্রপতি আপনার পার্লামেন্ট ভেঙে দিয়েছে। তাহলে উপায়টা কি? তাহলে আপনাকে তো মাস নির্বাচনে যেতে হবে। এখানে তো আপনার সাংবিধানিক বেকুয়াম তৈরি হয়ে গেছে, কারণ আপনার প্রেসিডেন্ট তো পার্লামেন্ট ভেঙে দিয়েছে। ওই ভ্যাকুয়ামটাই তো মোশাররফ ভাই, যার কারণে আপনাকে ইলেকশনে দিতে হচ্ছে। যে 106 ওই ভ্যাকুয়ামটা কভার করে দিয়েছে। আপনার এই ব্যাখ্যাটা আপনাদের পক্ষ থেকে বা জামাত থেকে দেওয়া হচ্ছে, কিন্তু আমি মনে করি অ্যাবসলিউটলি রং। না, ওইটা জাজমেন্ট যদি পড়েন না, 106 এর জাজমেন্টে পরিষ্কার করে বলে দেওয়া আছে সকল নির্বাহী কার্যক্রম পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা এবং ওনার পরিষদকে এখতিয়ার দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং এখানে মেয়াদ দেওয়া হয়নি। তাহলে এত ওনাদের তো একটা কার্যক্রম আছে, যে কার্যক্রম অনুসারে তারা ইলেকশন ডিক্লেয়ার ঘোষণা করেছে। না, ওটার মেয়াদ দেওয়া দরকার আছে। তাহলে মেয়াদ তো 29 সাল পর্যন্ত। না না, আপনি এতদিন বেকুয়া একটা দেশ উইদাউট পার্লামেন্ট ছাড়া চলতে পারে? সেটাই তো আমাদের কথা। না, এতদিন তো চলার কোনো সুযোগ নাই। তাহলে সংবিধান দিয়ে চলে নাই তো। সংবিধান দিয়ে চললে তো টেকনিক্যালি সংবিধান দিয়ে আপনাকে তো ডক্টর অফ নেসেসিটি বলে একটা কথা তো আমাদের কনস্টিটিউশনে আছে, এটাতে আপনি অস্বীকার করতে পারেন না। 106 কি বলেছে? যে আমার সংবিধান তো, সংবিধানে তো আমার ইন্টারিম গভর্নমেন্ট নাই। এটা তো এটা আমি মনে করি বিগত আওয়ামী লীগ সরকারের এইটাই একটা অন কাইন্ড অফ স্বৈরাচারী একটা আচরণ। কারণ আপনি কনস্টিটিউশনকে তো আপনি ভ্যাকুয়াম করতে পারবেন, কিন্তু তারা করেছে। যে এবং কি বলেছে আপনি, শুধু এইটা না, ওখানে যদি 56তে আপনি যান, 56 মানে সি, যে বলেছে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত এই প্রধানমন্ত্রী কন্টিনিউ করবে, মানে আনটিল সে কি কিয়ামত পর্যন্ত থাকবে যদি কোনো কারণে ইলেকশন না হয়। এইটাই তো অগণতান্ত্রিক একটা প্রক্রিয়া তারা করেছে। এইটার বিরুদ্ধে আমরা সোচ্চার হব না। এখানে পুরো রাষ্ট্র কাঠামোর এমন কোন জায়গা নাই যেটা মেরামত করতে হবে, কোনো জায়গা নেই, মানে হবে না এরকম কোনো জায়গা নাই। প্রত্যেকটা ইনস্টিটিউশন ভেঙে গেছে। আপনি আমলাতন্ত্র বলেন, মানে সামরিক, বেসামরিক, পুলিশ প্রশাসন বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, অর্থনীতির খাত বলেন, ব্যাংক বলেন, অ্যাবসলিউট ডিজাস্টার প্রত্যেকটা জায়গায়। মানে আমার মনে হয় যুদ্ধের পরেও বাংলাদেশ রাষ্ট্র এত ভঙ্গুর ছিল না। এই 17 বছরের ফ্যাসিবাদী শাসনে যেভাবে ভঙ্গুর হয়েছে, আমাদের লুটপাট হয়েছে, দেশের ব্যাংকগুলো রেড জোনে চলে গেছে। তো এই জন্য আপনার চ্যালেঞ্জের বলা শুরু করলে বিএনপি সরকারের জন্য এটা সীমাহীন আর কি। তো অর্থনীতির কথা অলরেডি মোশাররফ ভাই বলছেন, কারেক্টলি বলছেন। ইউনূস সরকার যে কনটেক্সটে দায়িত্ব নিয়েছেন সেই কনটেক্সটে থেকে যেখানে রেখে গেছেন, অ্যাটলিস্ট একটা স্টেবিলিটি ফিরে আসছে। ব্যাংকিং খাতে লুটপাট যে বিশৃঙ্খলা ছিল, এটা একটা শৃঙ্খলার জায়গায় চলে আসছে। আপনার দেনা পাওনা যেগুলো ছিল বিদেশিদের কাছে, ব্যাপক হারে দেনা পাওনাগুলো মোটামুটি কিন্তু শোধ করে একটা স্বস্তির জায়গায় দিয়ে গেছেন। ফরেন রেমিটেন্স যেখানে আপনার খুবই মানে টালমাটাল অবস্থা ছিল যখন হাসিনা ছিল, তারপরে এক্সচেঞ্জ রেট যেটা ছিল খুবই ওঠানামা করতেছিল, সেই এক্সচেঞ্জ রেট এবং ফরেন রেমিটেন্সের কিন্তু একটা ভারসাম্য ইউনূস সরকার করে দিয়ে গেছে। এখন আমাদের কাছে ধরেন 4-5 মাসের একটা যেই ইম্পোর্ট এক্সপোর্টের যে ব্যালেন্স থাকা দরকার সেই টাকাটা আছে। তো এইটা আমার মনে হয় যে বিএনপি সরকারের জন্য একটা স্বস্তির জায়গা, যে এই ডিসিপ্লিনটা আছে। বিএনপির জন্য চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে এই ডিসিপ্লিনটা ধরে রাখা। দলীয় সরকারগুলো যেটা করে, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট যখন দেয়, দলীয় বিবেচনায় রং লোকদেরকে দায়িত্ব দেয়। এই অ্যাপয়েন্টমেন্টগুলো তখন যেটা করে আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরি করে। অতএব মাননীয় প্রধানমন্ত্রীকে এটা সিরিয়াসলি ডিল করতে হবে।
যে উনি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যাপারে উনি প্রচন্ড জাস্ট ফেয়ার প্রফেশনাল লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এই জায়গাগুলোতে। তো সেইটা উনি কিভাবে করবেন, এটা ওনার ডেলিভারির চ্যালেঞ্জ।